গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। এখন সন্ধ্যা দিয়ে এইমাত্র আমি আসলাম, একটু দোকানেও গেছিলাম, দোকান থেকে এইমাত্র ফিরলাম, ফিরে এখন করবো চা। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে একটা খুব বিশেষ দিন, আজকে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, মানে আজকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল। অলরেডি যেহেতু আমি পোস্ট দিয়ে দিয়েছি, ইউটিউবেও দিয়েছি, ফেসবুকেও দিয়েছি, তো তোমার প্রত্যেকে সেখানটা কংগ্রেচুলেশন জানিয়েছো বা তোমরা হ্যাপি অ্যানিভার্সারি বলেছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর আজকে রাত্রেবেলা ছোট্ট করে একটু সেলিব্রেশন মানে একদম ছোট্ট করে। আমার হাজব্যান্ড সকালবেলা থেকে ঘরে ছিল না, তো আজকে সানডে হলেও ও ঘরে ছিল না, একটু বেরিয়েছিল একটা জায়গায়। ও জাস্ট একটু আগে ঢুকলো, তো ভালো রাত্রেবেলা হালকা ফুলকা কিছু একটা করে আমরা নিজের মতো করে সেলিব্রেশন করি। তো এখন করব আগে প্রথমে চা খেয়ে দিয়ে তারপরে বাদবাকি প্রিপারেশন করব। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানটায় বাসমতি রাইস আমি অলরেডি ভিজিয়ে রেখেছি, বিকেলে পরপরই সন্ধ্যার আগে ভিজিয়ে রেখেছি। এই কুর্তিটা আয়রন না করে পরেছি, আর এটা একটুখানি এইটাকে কি কটন যেন বলে, সেমি কটন বা এরকম কিছু একটা বলে। এই কুর্তিগুলো কি হয়, আয়রন যদি না করে পরি, একবার ধোয়ার পরে কিরকম কুচকে যা মনে হয়েছে। অন্যান্য জিনিস এতটা মনে হয় না, বাট এটা মনে হচ্ছে কুচকে গেছে এরকম। ঠিক আছে, চল। এক্সাম আছে, তো সবকিছু চেষ্টা করছি একটু আর্লি করে নেওয়ার জন্য। মানে মোটামুটি এখন এই রান্না বসিয়ে দেবো, কটা বাজে দেখে বলি তোমাদেরকে, দাঁড়াও। এখন বাজে 6:32, আর আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি সবকিছু করে নেওয়ার জন্য, যেহেতু কালকে আদিমে এক্সাম আছে। তো যতই এক্সাম থাকে যাই থাকে না কেন, ওরা তো আর্লি ঘুমোয় না, অনেকটা সেই লেটে ঘুমোয়। 12টা 12:30 আগে বিছানা যাবেই না, জোর করে তবুও ঠেলে পাঠাতে হয়। তারপরে চেষ্টা করি একটুখানি আগে সবকিছু করে নেওয়ার জন্য। দেখতে দেখতে না কীভাবে 14টা বছর যে কেটে গেল বুঝতে পারলাম না। আর আমি ভয়েস ওভার করছি, আমার গলার টোন এত বসে গেছে ঠান্ডাতে। আশা করছি আমরা বুঝতে পারছো, প্লিজ তোমরা মনে কিছু করো না। এত ঠান্ডা লেগে গেছে না যে কথা বলতে আমার অসুবিধে হচ্ছে। যাকে চলো, 14টা বছর হেসে খেলে গণ্ডগোল করে অভিমান করে ভালোবেসে একে অপর সঙ্গী হয়ে কাটিয়ে দিলাম। আর দেখতে গিয়ে 14টা বছর কোথায় দিয়ে যে কেটে গেল বুঝতেও পারলাম না। এখন করেছি চা করিনি, আগে বসবো, খানিকক্ষণ বসে গল্প করব, খাবো দাবো, তারপরে ফিরবো আবার রান্নাঘরে। এখন যেহেতু সন্ধ্যাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো রাতটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে একটু পরে রান্না বসলে অসুবিধা হবে না। এই চাটা খাবো আরাম করে বসে গল্প করে, তারপরে আমি রান্নাঘরে যাব। আর মোটামুটি সব কিছু তো গোছানো আছে, অসুবিধে নেই। প্রথমে করব চিলি পনিরটা। তো এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো আমি কাটিনি, বাট পরে আমি দিয়েছিলাম। আর পনিরটা এখানটা ভেজে নিয়েছি, আর অল্প পরিমাণে তোমার পনিরটা দেখছো, একটাই কারণ, সেটা হলো শুধুমাত্র প্রিয়াংশুর জন্য। আর চালটা যেহেতু আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো হয় জানো তো, আগে থেকে চালটা ভিজিয়ে রাখলে লম্বা হয়। আর তুমি আশা করি সবাই জানি আমরা, তারপরেও আমি এভাবে করেছি বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো খুব তাড়াতাড়ি রাইসটা হয়েও যাবে, আর রাইসটা তারপরে ঝরঝরে করার জন্য আমি প্লেটে কিন্তু বেড়ে রেখে দেবো। আর এখানটা আমি দিয়ে দিলাম কড়াইতে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তো এটা বেশ ভালো 3 থেকে 4 মিনিট, মানে 5 মিনিট তো এরকম ভালো করে একটু কষিয়ে নেব আর কি। তোর মধ্যে হলুদ কিচ্ছু দেবো না। আর তারপর জল দিয়ে দিই, তার মধ্যে টমেটো কিন্তু পরে আমি দিয়েছিলাম, টমেটো দিতে ভুলে গেছিলাম। পনিরটা দিয়ে দিলাম, পনির দেওয়ার পর তারপর জলটা যখন মোটামুটি টেনে আসলো তখন দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। চিলি সসটা আমার কাছে ছিল না বলে দিতে পারলাম না। আর তারপরে নামানো আগে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে গেল আমার চিলি পনির। সত্যি কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। চিলি পনিরটা আমার পুরোপুরি কমপ্লিট। নামানো আগে দেবো সামান্য একটুখানি চিনি, কারণ এই ধরনের খাবারে না একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মানে ঝাল থাকবে, লবণ থাকবে, আর তার সঙ্গে একটুখানি চিনি অ্যাড করলে বেশি ভালো লাগে। একটুখানি
চিলি পনিরটা কিন্তু আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। চিলি পনিরটা পুরো রেডি আর কালারটা খুব সুন্দর এসছে, টেস্টও খুব ভালো হয়েছে। তোমাদেরকে একবার দেখাই কাছ থেকে। এই যে হলো চিলি পনিরের ফাইনাল লুক, আর টেস্টও খুব সুন্দর এসছে, তার সঙ্গে কালারটাও দেখতে পাচ্ছ জাস্ট ফাটাফাটি। আচ্ছা, ফ্রাইড রাইস করার জন্য রাইসগুলোকে কিন্তু আমি প্লেটে বেড়ে নিয়েছি, তোমরা তো দেখলে। তো প্লেটে বেড়ে নিয়ে কি হবে, ঠান্ডা হবে, ঠিক আছে। একটু নয়তো গরম অবস্থায় যদি রাইসটা আমি দিই কড়াইয়ের মধ্যে যখন ফ্রাই করব তখন, তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এবং একদম প্রথমবার যখন আমি করেছিলাম ভেঙে গেছিলো, টেস্ট খারাপ হয়নি বাট ভেঙে গেছিলো। তারপরে যে কয়েকবার আমি করেছি সেই কয়েকবার আমি এইভাবেই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি রাইসটাকে ফ্রাই করেছি, ঠিক আছে। তো চলো, মোটামুটি একটা পার্ট আমার কমপ্লিট। আর হচ্ছে আমি এখন মাটন পাঠিয়ে দিয়েছে আমার ননদ, সেই কারণে আর মাটন বা চিকেন কিছু করছি না ঘরে। চিলি পনিরটা করলাম, আর চিলি পনিরটা করলাম প্রিয়াংশুর জন্য। ও যেহেতু শাকাহারি, তোমরা তো জেনেই থাকবে বা তোমরা দেখে থাকো ব্লগে আমার, তো ও তো খাবে না চিকেন মাটন কিছু, সেই কারণে ওর জন্য চিলি পনির আর ফ্রাইড রাইস ব্যাস। আদা রসুনের পেস্ট সবসময় আমি দেখো তোমার ব্লেন্ডারে করে নিই, আমি কখনো না কিনা আমি ইউজ করি না। তবে আজকে আমি এর আগে একদিন হয়তো কোনো একটা কারণে করেছিলাম একবার, খুব একটা ভালো লাগবে। তবে এভারেস্টে এটা কিনে এসেছি, যেহেতু অল্প একটুখানি পেস্ট দিতে হয় চিলি পনির, একদমই সামান্য, তো ওইটুকু জিনিস আবার ব্লেন্ডারে কি ব্লেন্ড করবো, সেই কারণেই আদা রসুনের এই গার্লিক জিঞ্জার পেস্ট এটা নিয়ে এসেছি। এটা হচ্ছে এভারেস্ট কোম্পানি, তো খারাপ লাগলো না। আমি টেস্টটাও দেখলাম যে এর আগের আমি কিনেছিলাম কি কোম্পানি আমার খেয়াল নেই, তবে না ওটা না একটু ভিনিগারের পরিমাণটা, যদিও এতে ভিনিগার বা তোমার হিং দেওয়া থাকবেই, নষ্ট যেন না হয় সেই কারণে। তবে ওই পেস্টটাতে না অতিরিক্ত পরিমাণে ভিনিগারের টেস্ট পাচ্ছি না, বাট এটা সেরকমটা নয়, বেশ খারাপ না, ভালোই লাগলো এটা আমার। তবে এটা ওই কি বলবো, আজকের জন্যই এটা আমি আদার্স চিকেন বা অন্য কোনো মশলাতে ইউজ করবো না। তোমাদের যদি জানা থাকে যে এরকম কোনো আদা রসুনের পেস্ট খুব ভালো ফ্লেভারের, মানে ফ্লেভারটা যেন খুব ভিনিগারের না হয় বা অন্য কোনো না হয়, রিয়েল ফ্লেভারে কোনো যদি আদা রসুনের পেস্ট জানা থাকে কোনো কোম্পানি, ডেফিনেটলি কমেন্ট করে তোমরা জানিও, তাহলে আমার সুবিধা হবে একটু। তো এখানটা বসে দিয়েছি বড় কড়াই, তো এটার মধ্যে করব ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস করার জন্য এখানটায় যে গাজর আর হচ্ছে বিনস কেটে নিয়েছি আর কি, কেটে দিয়েছি প্রিয়াংশু। তেজপাতা দিয়ে দিলাম বেশ কয়েকটা, অল্প কয়েকটা দিয়ে দেবো এলাচ, আর লবঙ্গ বেশি দেবো না, কারণ এলাচ খুব একটা পছন্দ করে না আমার হাজব্যান্ড, সেই কারণে কম দিলাম। এবার তেলের মধ্যে আগে ঘিটা দেবো না, কারণ ঘিটা দিলে না একটা মানে পুড়ে গেলে বাজে লাগে খেতে। এবার দিয়ে দেবো এই সবজি, আমার বড়নন্দ বাড়ি থেকে পাঠিয়েছে মটন অনেকটা পরিমাণে, আমার যাওয়ার কথা ছিল আজকে, বাট আমি যেতে পারিনি বলে অনেকটা পরিমাণে পাঠিয়ে দিয়েছে। পর আবার দেখানে কেন, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানটা হচ্ছে মাটন পাঠিয়েছে বেশ অনেকটা পরিমাণে, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তার সঙ্গে চিলি পনির আছে, ব্যাস এইসব দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। এখানটা হচ্ছে মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে, আরেকটু হবে, তারপরে ঘি দেবো ভিতরে। আগে থেকে ঘি দিলে না আমি দেখেছি কী হয় বলো তো, মানে ঘির যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকে না, ওটা উবে যায়। সেই কারণে যখন আমি রাইসটা দেবো তার খানিকক্ষণ আগে আমি ঘিটা অ্যাড করবো। এটা ব্যথা করছে কেন? তাহলে আজকে ফ্রাইড রাইস খেতে হবে না, মাটন খেতে হবে না, কিচ্ছু খেতে হবে না, ঠিক আছে? রাজি? আচ্ছা, কাজু কিশমিশ দেওয়ার পর না খুব একটা ফ্রাই করবো না, তাহলে কিশমিশগুলো কীরকম যেন একটা হয়ে যায়, আর কাজু বাদামের টেস্টটাও নষ্ট হয়ে যায়। চলো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি, 50 গ্রাম মতো আমি এখানটা ঘি অ্যাড করেছি। এবার আমি রাইসটাকে দিয়ে দেবো, আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর যদি হাঁড়ির ভিতর রেখে দিতাম না নামানোর পরে, তাহলে কিন্তু এত সুন্দর ঝরঝরে হতো না। প্রিয়াংশু নিয়ে এসছে গিফট।
গিফট মানে নিয়ে এসছে, কেক নিয়ে এসছে, আর আরেকটা জিনিস নিয়ে এসছে প্রিয়াংশু আর ছোটু আর মাধব, তিনজন মিলে দিয়েছে একটা গিফট। এখন দেখিনি এটা কি। তবে প্রিয়াংশু বেটা তুমি এটা ঠিক করনি বাবা। তুমি এখন কি বলবো, ঠিক করলে না। তোমাকে দেখাই কেকটা দারুণ হয়েছে। এই যে হচ্ছে কেক দিল আমাকে, মানে আমাদের অ্যানিভার্সারিতে। এটা হচ্ছে প্রিয়াংশুর তরফ থেকে, এটাও হচ্ছে প্রিয়াংশু, ছোটু আর মাধব, এই তিনজনের তরফ থেকে এই গিফটটা। মাধব মন্ডল, প্রিয়াংশু পুষ্কর। হ্যাঁ, তো এই যে হচ্ছে গিফট। তো কোথায় এরা, কোথায় ছোট, ওরা কোথায়? ছোট চিংড়িটা আসছে আসছে। আর ইয়ে মাধব? আচ্ছা ঠিক আছে, চলো আসুক। কি গিফট দিবি? আদি আমাকে গিফট দেবে। কি গিফট দেখি? প্যান্টের পকেট থেকে বের করছে, ওদিকে সরে গিয়েও গিফট বের করছে। 70 রুপিস আমাকে দিল গিফট। আবার ও পাশ থেকে বলছে, এদিকে এসে বল কি বললি, বলছে কালকে আমাকে দিয়ে দিও। প্রিয়াংশু বেটা দেখলে बहुत बदमाश, बहुत बड़ा है लेकिन कल ही बोलेगा बहुत अच्छा लग रहा है बहुत। মানে একসঙ্গে দুজনে চলছে, আমরা 14 সহ্য করেছি একসাথে দুজন। তোমার 14? এই ডিসেম্বর হয়ে গেল 14। দেখো আর তুমি 6 মাসে বিয়ে করে নিয়েছো, আর 14টা বছর হয়ে 14টা বছর মডেল করছি রীতিমতো। আর ছুটি লাগে, কেক কাটো কেক কাটো, আপনি ওখানে দিয়ে আমরা সবাই। চলো এবার আমাদের কেক কাটিং, আমাদের এবার কেক কাটিং হবে। কেক নিয়ে এসেছে প্রিয়াংশু, আর এদিকে ছোটু। প্রিয়াংশু আর কে? ছোটু নেই, ছোট্টু। ঠিক আছে ঠিক আছে ঠিক ছোটু আছে। আর ছোট্টুর মধ্যে পার্থক্য কি হলো? অনেক পার্থক্য, একটা ক্লিয়ার পার্থক্য আছে। আর হচ্ছে মাধবের তরফ থেকে এই গিফটটা আমাদেরকে দিয়েছে। এখন খুলে দেখি না, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এবার কেকটা কাটা যায়। চলো। বলছে আমার অ্যানিভার্সারি নাকি? দেখি হয়েছে, ধরো আসো। তোর অ্যানিভার্সারি আমাদের করব, সবাই মিলে সবাই মিলে আসো, সবাই মিলে। इधर से काटेंगे। ঠিক আছে, চলো, না চলো। করো না। আরে দুজনে কাটো না কাটো না। एक ही बात है অ্যানিভার্সারি तो नंदिता एंड अरिंदम। স্যার और मैडम, कोई बात नहीं। आएंगे ना, प्यार बांटता है इसमें। নাও, মন দিয়ে ভালোবাসবে, ঠিক আছে? যা বলবো তাই শুনবে, যেটা বলবো সেটা শুনবে আমার। রাজি? বিয়ের করার সময়টা লেখা ছিল কন্ট্রাক্ট পেপারে। এই রেস্ট আছে নাকি বের করে দেবো? না, রেস্ট হয়েছে। চলো তুমি আমাকে মাখা লাগাবে, মাখিয়ে দিতে দাও। ভালো করে মাখিয়ে দাও, ভালো করে মাখিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ। দোলাবদি খুলু। হ্যাঁ, দোলা বৌদি খুলছে। এই অসাধারণ, বলে বোঝানো যাবে না। দেখাও, দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, পুরোপুরি এক্সপেকটেশনের বাইরে। কাউকে বলেনি, কাউকে বলিনি, আমাদের ছোট্টু স্যার, আমাদের প্রিয়াংশু স্যার, আমাদের আর একজন আছেন এক্সপেকটেশনের মাধব স্যার। পুরোপুরি বাইরে। এত ভালো, থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আচ্ছা, মানে কাজ করি ইন দ্য সেন্স সবার হেল্প করি। একদম ঠিক। মানে ল ফার্মে সবাই আছে, এখানে ল ফার্মে সবাই আছে। আমি কোথায়? তুমি আছো কোথায়? খুব ভালো হয়েছে সত্যি, এটা মানে মনের মতো একটা গিফট, এবং এই গিফটের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। খুব ভালো হয়েছে। মুখে কি পরিমাণে লাগিয়েছে দেখো তোমরা। প্রথমে লাগালো আমার হাজবেন্ড, তারপরে লাগিয়ে দিয়েছে আমার বাচ্চা, মানে আমার আদি লাগিয়ে দিয়েছে। ওম বাদ যাবে কেন, ওমও লাগালো লাস্টে। এই হচ্ছে অবস্থা। যদিও একবার লাগিয়েছিল আমার হাজবেন্ড, তখন আমি মুছে নিয়েছিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি। আবার দেখো লাগিয়ে দিয়েছে আদি ওম এসে। খেয়ে দিয়ে এই যে উঠলাম এই মাত্র। তো খুব মানে ছোটোখাটোর মধ্যে হলেও আজকে খুব আনন্দ করেছি বেশ সবাই মিলে। মুহূর্তটা অনেক সুন্দর কাটালাম। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। 14 বছর আমরা কি করে কাটালাম
ঝগড়া করে অভিমান করে তারপরে গন্ডগোল করে তারপরে বলো 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 সব বলো। অত খোটা দিতাম বাপের বাড়ি কথা শোনোনি কেন কেন আমাকে বিয়ে করেছো। তো এই 14টা বছর মোটামুটি এইভাবে কাটলো, গন্ডগোল করে হেসে খেলে সুখে দুঃখে একে অপরের সঙ্গী হয়ে, তাই তো? বিয়ের পরে কেউ সুখী থাকে না, এটা বলো না। কে রে, আমি কি বলছি? আরে কি বলছে পাগলের মতো? আমার বউয়ের মতো বউই হয় না। দেখি চলো, এখন তুমি একবার দিয়েছো সেগুলো ধুয়েছি, এখন আবার আদিও মাখিয়ে দিল। আমরা খেয়ে দিয়ে উঠলাম এই মাত্র, আর এখন ফেসটাকে ক্লিন করে তারপরে এবার শুয়ে নেবার পালা। চলো তাহলে আজকের ব্লগ হেসে খেলে এখানটা এন্ড করলাম। ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো তোমাদের? আবার হাসবো অবশ্যই 100 বার। তো চলো সবাই মিলে তোমরা অনেক ভালো থাকো, অনেক হ্যাপি থাকো আমাদের মতো। আজকের মতো সবাইকে টাটা এন্ড গুড নাইট। গুড নাইট।